আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। ফাহাদ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। আজকে আপনাদের সূচক নিয়ে একটু কথা বলবো, সূচকীয় রাশি এবং সূচকের সূত্রবলী নিয়ে কথা বলবো। যে যেখানেই আছেন ইনশাল্লাহ আপনারা সেখান থেকে আজকের ক্লাসটা উপভোগ করতে পারবেন। সূচক কী, সূচকের সূত্র এবং সেটা কিভাবে প্রয়োগ করা যায় এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব, গঠনমূলক যেভাবে করা যায় আর কি প্রতিনিয়ত সেইভাবেই একটু আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে যে যেখানেই আছেন আমরা শুরু করে দিই। সূচক কী, সূচক কিভাবে হয় এর বিন্যাস নিয়ে আমরা আজকে কথা বলবো ইনশাল্লাহ। তাহলে সূচক সম্পর্কিত সূত্র বলি, এইটা জানার আগে আমরা সূচক কি এটা নিয়ে কথা বলবো। তাহলে সূচক কি, সূচক কেন হয় এটা নিয়ে আমরা কথা বলবো। সূচক ও ভিত্তি সম্বলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয়। সূচক ও ভিত্তি সম্বলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয়। সেটা কেমন? আমরা যদি বলি a টু দি পাওয়ার n, তাহলে এই a এটাকে আমরা বলতে পারি ভিত্তি। এটাকে আমরা কি বলতে পারি? ভিত্তি। nটা হলো স্বাভাবিক সংখ্যা, আমরা জানি n হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে এইখানে n কি স্বাভাবিক সংখ্যা? এইখানে স্বাভাবিক সংখ্যার যে কোনো একটা বসতে পারে, সেটা n 1 2 3 4 5 এক্সেট্রা এক্সেট্রা যে কোনো কিছু বুঝতে পারে। এইখানে n হলো পাওয়ার বা ঘাত বা সূচক, যেটাই আমরা বলি। এ হলো ভিত্তি। এ কি? এ হলো বাস্তব সংখ্যা। এটা কেমন? এ হলো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, ধনাত্মক ভগ্নাংশ সংখ্যা হতে পারে, ঋণাত্মক ভগ্নাংশ সংখ্যা হতে পারে। তাহলে এই অবস্থাটাকে বলা হতে পারে। এখন এটাকে যদি আমরা এভাবে লিখতে পারি, এ কে n ক্রমিক বার যদি আমরা লিখি তাহলে কত লিখতে পারি? a গুণন a গুণন a ডট 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 গুণন a। এটাকে আমরা a টু দি পাওয়ার n এ আকারে লিখতে পারি। এই হলো সূচক। তাহলে সূচক কি? কোনো ভিত্তি বা নিধারের উপরে যেটা থাকে, যেটা বসিয়ে রেজাল্ট পাওয়া যায় সেটাকে বলা হয় সূচক। যদি আমরা বলি 2 কিউব, 2 কিউব মানে কত? 8। তাহলে সেটা কিভাবে পেলাম? এটাকে যদি আমরা লিখি তাহলে কিভাবে লিখতে পারি? 2 গুণন 2 গুণন 2, সরি গুণন, হ্যাঁ, ইকুয়াল টু কত? 8। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে 2 কিউব ইজ ইকুয়াল টু কত? 8। তাহলে এটাকে আমরা কীভাবে বলতে পারি? কোনো ভিত্তি বা নিধারের উপরে যে সংখ্যা বসিয়ে আমরা যে রেজাল্ট পাই সেটাই হবে তার কি? ভিত্তি। তাহলে 2 হলো একটা ভিত্তি। এর উপরে কোনো সংখ্যা বসিয়ে, কত সংখ্যা বসিয়ে সেটা আমরা জানি না, কোনো সংখ্যা বসিয়ে যে রেজাল্ট পাওয়া যাবে, রেজাল্ট আমরা কত পেয়েছি? 8, সেটাই হবে ওইটার সূচক। তাহলে এটা আমরা কত পাবো? যে কোনো সংখ্যার উপরে যে সংখ্যা বসিয়ে যে রেজাল্ট পাওয়া যাবে আর যেইটা বসাবো সেইটাই হবে তার কি? সূচক, পাওয়ার বা ঘাত। তাহলে 2 কিউব ইকুয়াল টু কত? 8। তাহলে এইখানে এই 3টা হলো সূচক, ঘাত বা পাওয়ার। যদি আপনারা আরও কিছু এক্সাম্পল লিখতে পারেন, দেখে আমার সাথে লেখেন। এক একজন এক্সাম্পল হিসাবে লিখতে পারি। কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি না স্যার? এই 2 হলো ভিত্তি আর এই 5 হলো কি? পাওয়ার বা সূচক। আরও এক্সাম্পল দিতে পারি, a কিউব। তাহলে এ কি? ভিত্তি। এই কিউবটা কি? 3টা কি এখানে? পাওয়ার। এটা কি স্যার? পাওয়ার বা ঘাত, যেটাকে আমরা কি বলি? সূচক। ক্লিয়ার স্যার? বুঝতে পারছি? আমি আবারও বলি, তাহলে সূচক কি? সূচক হলো, সূচক ও ভিত্তি সম্বলিত রাশিকে আমরা সূচকীয় রাশি বললাম। আর এটাকে কিভাবে বলা হয়? যদি কোনো ভিত্তির উপরে যে কোনো সংখ্যা বসিয়ে, যে কোনো সংখ্যা যে রেজাল্ট পাওয়া যাবে তা হলো তার সূচক বা পাওয়ার বা ঘাত। মোটামুটি এই ছিল হলো সূচকের বেসিক ধারণা, যে সূচক কিভাবে হয়।
সেটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে, যেমন ভগ্নাংশ সংখ্যা দিয়ে যদি বলি, যেমন 2/3 তার পাওয়ার 4। তাহলে এই 2/3 এইখানে কি 2/3 হলো ভিত্তি এবং 4 হলো পাওয়ার। ক্লিয়ার স্যার? আশা করি বুঝতে পারছেন। এটা নিয়ে আর কারো কোনো সংশয় থাকার কথা না। এইবার আমরা আপনার নিয়ে কথা বলবো, সূত্র নিয়ে একটু কথা বলবো, যে সূত্র কিভাবে হয়। একটু মনোযোগ দেন, আপনারা ভালো বুঝবেন ইনশাল্লাহ। 1 নম্বর সূত্রে বলা আছে a টু দি পাওয়ার m ডট a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। এই তো, তাহলে এইখানে কি ভিত্তি, এটা কি ভিত্তি, এর উপরে কি আছে m পাওয়ার আছে, পাওয়ার n আছে। যদি কোনো দুইটা জিনিসের ভিত্তি বা চলক সিমিলার হয়, মানে মিলে যায়, তাহলে সেটা সেম নিতে হয়, মানে একটা নিলাম আর কি। আর যতগুলো উপরে থাকবে পাওয়ার থাকবে সেগুলোকে আমরা কি করে দিব স্যার, যোগ করে দিব। তাহলে এখানে আছে কত m, এখানে আছে কত প্লাস n। যদি এটা বেশি থাকে স্যার, যেমন আমরা এটাকে স্যার এভাবে নাই, আমার আছে p টু দি পাওয়ার, আমরা ধরে নিলাম যে এভাবে দিলাম a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার p ইন্টু a টু দি পাওয়ার q। তাহলে স্যার কি হবে, এই আলাদা আলাদা হবে, যে a টু দি পাওয়ার m প্লাস n আর a টু দি পাওয়ার p প্লাস q, এমন হবে? এমন হবে না স্যার। এটা কি হবে, সরাসরি তাহলে a টু দি পাওয়ার m প্লাস n প্লাস p প্লাস q। ক্লিয়ার? তাহলে যদি সূচকটা গুণন হয় তাহলে পাওয়ারগুলো কি হবে স্যার, যোগ হবে। একটা সহজ কথায় কাজ শেষ। এইখানে কিছু কন্ডিশন আছে। কন্ডিশনটা কি, এ বাস্তব সংখ্যার উপাদান হবে। কিছুক্ষণ আগে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে এ কি, কিভাবে আসলো। এ হলো বাস্তব সংখ্যা, এ এলিমেন্টস অফ আর। আরটা কি হতে হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারবে, ধনাত্মক ভগ্নাংশ সংখ্যা হতে পারবে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে পারবে, আবার ঋণাত্মক ভগ্নাংশ সংখ্যাও হতে পারবে। এম এন এইটা কার হবে, এইটা হবে হলো বাস্তব সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এনটা স্বাভাবিক সংখ্যা কি, আমরা সেই ছোট থেকে পড়ে আসতেছি 1 2 3 4 5 4 5 ডট 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 চলতেই থাকবে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটা হবে এন এর মান। তাহলে 1 নম্বর সূত্র কি ছিল, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। যদি সূচকের গুণন থাকে তাহলে সেটাকে আমরা বলবো পাওয়ারগুলো কি হয়ে যাবে স্যার, যোগ। ক্লিয়ার স্যার? আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ সবাই। আচ্ছা, আমরা নেক্সট পেজে চলে যাই। হ্যাঁ, এইবার দেখেন, এর আগেরটা আমরা বললাম হলো সূচকের গুণন, এবার আছে সূচকের ভাগ। সেক্ষেত্রে কি আছে, আমার আছে a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n। ভিত্তি মিল আছে কিন্তু এটা ভাগ আছে। যদি সূচকের ভাগ থাকে তাহলে পাওয়ারগুলো হবে বিয়োগ, যদি সূচকের ভাগ থাকে তাহলে পাওয়ারগুলো হবে কি, বিয়োগ। আর ভিত্তি যদি মিল থাকে তাহলে এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n। আপনাদের নতুন কারিকুলামের যে এই গণিতগুলো ওই আগের কারিকুলামের যে সূত্রগুলো এর সাথে মিলে যায়, কিন্তু একটু চেঞ্জ আছে। যখন আমরা গণিত করাতে যাব তখন আরও ভালোভাবে বুঝতে পারবো। কিন্তু আপনারা যদি এখন থেকে মনে রাখেন, সব প্যাটার্ন বুঝে রাখেন, তাহলে আর অসুবিধা হবে না। আমরা যখন মান নির্ণয় করতাম, যেমন a প্লাস 1 ইনভার্স এরকম ছিল, তাহলে এটাকে আমরা অনেক সময় কীভাবে লিখতাম, a প্লাস 1/a আকারে কিন্তু লিখতাম। মানে এরকম চেঞ্জ আসে, সেই চেঞ্জগুলো যদি আমরা ভালোভাবে খেয়াল করতে পারি তাহলে এগুলো আমাদের জন্য খুব বেশি কষ্টকর হবে না। মানে কি পরিবর্তন হয় সেটা আমরা বললাম। তাহলে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, তাহলে এটা কি হবে, a টু দি পাওয়ার m n। যদি সূচকের ভাগ থাকে পাওয়ারগুলো আমি নির্দ্বিধায় বিয়োগ করে দেবো। সেক্ষেত্রে কি হবে স্যার, উপরের যে পাওয়ারটা থাকবে সেটা ঠিকই থাকবে, নিচেরটা যেটা উপরে যাবে সেইটার চিহ্নের পরিবর্তন হবে। এর আগে যদি মাইনাস থাকতো উপরে হয়ে প্লাস হয়ে যেত, এখানে প্লাস আছে দেখে উপরে কি হয়ে গেল, বিয়োগ। তাহলে
সূত্রটা কি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস। যদি আমরা এক্সাম্পল দেই, আমার সাথে করেন স্যার আপনারা, দেখেন এক্সাম্পল আমরা দিলাম 2 টু দি পাওয়ার p ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার q। তাহলে স্যার কি হবে? তাহলে এটা আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার p মাইনাস q। আবার এটাকে আমরা রিভার্স এদিকে লিখতে পারবো, আবার এখান থেকে এদিকেও লিখতে পারবো। খুশি? ক্লিয়ার স্যার? যদি আমরা বলি a টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 3 বা a কিউ, তাহলে এটাকে যখন আমরা গণিত আকারে করতে যাবো তখন কি হবে? দেখেন স্যার, এটাকে আমরা লিখতে পারি কি a টু দি পাওয়ার 5, এই 3 যখন উপরে যাবে তখন কি হয়ে যাবে? একটা মাইনাস চলে আসবে, এই হলো মাইনাস। তাহলে এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার কি হবে? 5 থেকে 3 বিয়োগ করলে স্যার 2 a স্কয়ার। এটি হবে হলো আমাদের আনসার। আবার যদি আমরা এটাকে আরো করে লিখতে পারি, যেমন আমরা বললাম যে 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 4। তাহলে এটাকে যদি আমরা করতে যাই তাহলে কি হবে? ভিত্তি আমাদের মিল আছে, তাহলে 2। পাওয়ারগুলো আমার কি হবে? ভাগ আছে, পাওয়ারগুলো কি হবে স্যার? বিয়োগ। তাহলে পাওয়ারগুলো বিয়োগ করেন, তাহলে 7 মাইনাস 4 আমার কত হবে? 2 টু দি পাওয়ার 2 কিউব। তাহলে 2 কিউব ইকুয়াল টু কত? 8। তাহলে এটাকে কতবার লেখা লাগবে? 3 বার। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8। স্যার খুব সহজ, এগুলো আপনারা নিজেরাই অনেক ভালো, একবার বুঝতে পারলে আর দরকার নাই, নিজেরাই করতে পারবেন। এই ক্ষেত্রে কন্ডিশন কি? এ হলো বাস্তব সংখ্যার উপাদান, এ কখনোই কি হতে পারবে না স্যার? 0 হতে পারবে না। খুব লক্ষণীয়, এটা মনে রাখতে হবে। এম এন এটা হবে বাস্তব সংখ্যার উপাদান, এম আর এন কখনোই কি হতে পারবে না? সমান হতে পারবে না। অর্থাৎ এই পাওয়ার আর এই পাওয়ারটা কখনোই কি হতে পারবে না? সমান হতে পারবে না। এটা হলো কন্ডিশন। এই কন্ডিশনগুলো মনে রাখবেন যে এ হবে হলো, আর এ হবে কি? বাস্তব সংখ্যার উপাদান। এ কখনোই কি হতে পারবে না? এটা 0 হতে পারবে না। যদি আমরা বলি 0 টু দি পাওয়ার m, এটা এরকম হতে পারবে না। এম এন এটা কার উপাদান? n স্বাভাবিক সংখ্যা। n তো আমরা জানি 1 2 3 4 5 ইনফিনিটি পর্যন্ত, একদম অসীম পর্যন্ত। আর mটা কি হতে পারবে না? n এর সমান হতে পারবে না। ক্লিয়ার স্যার? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, নেক্সট আমরা, জি স্যার খুব ভালো জিনিস বলা আছে এ বি টু দি পাওয়ার m। তাহলে গুণ কিন্তু 2 প্রকার স্যার। গুণন যেটাকে আমরা বলে থাকি গুণন, এটা কিন্তু 2 প্রকার। এটা মূলত 2 প্রকার। একটা হলো ডট গুণন আর একটা হলো ক্রস গুণন। ডট গুণনটা এমন, ক্রস গুণনটা এমন। তাহলে এইখানে আমাদের কি আছে? ডট গুণন। মনে রাখতে হবে এ বি, তার উপরে পাওয়ার কি আছে? m। এটাকে তাহলে আমরা কি লিখতে পারি? a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m। কিন্তু এটাকে আবার যদি আমি এভাবে লিখি যে a টু দি পাওয়ার a গুণন b টু দি পাওয়ার m, তাহলে কিন্তু আমার হবে না স্যার। তাহলে কিন্তু হবে না। কেন? যখন আমি ব্র্যাকেট দিব, বন্ধনী দিব, বন্ধনীর কাজ কি? যে আমি প্রথম বন্ধনী দিলাম, আমার প্রথম বন্ধনীর মধ্যে যারা যারা থাকবে তাদের উপরে এই পাওয়ারটা প্রযোজ্য। এই প্রথম বন্ধনীর মধ্যে যদি আরও কেউ থাকে তার উপরে এমটা প্রযোজ্য। এক্সাম্পল, যদি আমরা বলি এ বি সি ডি ই, এর উপরে পাওয়ার আছে হলো কিউ। তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এ টু দি পাওয়ার কিউ, বি টু দি পাওয়ার কিউ, সি টু দি পাওয়ার কিউ, ডি টু দি পাওয়ার কিউ, ই টু দি পাওয়ার কিউ। অর্থাৎ এই বন্ধনীর মধ্যে যারাই থাকবে তারাই হবে, তাদেরই পাওয়ার কি হবে? যেটা বাইরে থাকবে সেই পাওয়ারটা হয়ে যাবে। এখন যদি এটাকে আমি এভাবে লিখি যে এ বি টু দি পাওয়ার এম, এ বি টু দি পাওয়ার এম, তাহলে এই এর উপরে কিন্তু আমার এম প্রযোজ্য নয় পাওয়ার, শুধু এই বির উপরে এমটা প্রযোজ্য, কারণ এটা বির উপরে আছে। আর যদি আমি যখন বন্ধনী দিয়ে দিব যে এ বি টু দি পাওয়ার এম, তখন যখন আমি এটা বন্ধনীর মধ্যে রাখবো, মানে আবদ্ধ একটা
অংশে রাখবো তখন এটা দুইটার উপরেই হবে, তখন হবে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। বুঝতে পারছি স্যার? যদি আমরা এভাবে বলি যে ঢাকা ইন্টু মিরপুর টু দি পাওয়ার m, তাহলে এটা কি হবে ঢাকা টু দি পাওয়ার m ইন্টু মিরপুর টু দি পাওয়ার m। আর যদি আলাদা আলাদা থাকে তাহলে হিসাব আলাদা। তাহলে বলা হয়েছে এ বি টু দি পাওয়ার m ইকুয়াল টু কত, এ টু দি পাওয়ার m ইন্টু বি টু দি পাওয়ার m। যদি আমরা স্যার একটু এক্সাম্পল দিই, এক্সাম্পল সাচ অ্যাজ দেখেন এইখানে যদি আমরা একটু করি এক্সাম্পলটা কেমন হতে পারে একটু দেখেন। বলা হলো এ বি টু দি পাওয়ার 5, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 5। আবার যদি আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 2 ইন্টু 3 তার উপরে দেওয়া আছে 5, তাহলে এটাকে আমরা আলাদা আলাদা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 3 টু দি পাওয়ার 5। ক্লিয়ার স্যার? বুঝতে পারছি? ওকে স্যার, ইনশাল্লাহ সহজ আছে স্যার, এগুলো নিয়ে এত টেনশন নেওয়ার কিছু নাই, ইনশাল্লাহ আপনার এগুলো পারবেন। নেক্সট, হ্যাঁ এইবার দেখেন ওইবার ছিল গুণন, গুণনের উপরে পাওয়ার, আর এবার আছে ভাগের উপরে পাওয়ার কিন্তু আবদ্ধ দেন, যেমন কি আছে এ বি টু দি পাওয়ার m, তাহলে এটা কি হবে এ টু দি পাওয়ার m ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার m, এ টু দি পাওয়ার m ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার m। কেন? আমি একটা বন্ধনীর মধ্যে দিয়ে দিছি, যখন আমি বন্ধনীর মধ্যে দিয়ে দেব তখন যার যারটা শেষে যখন আলাদা হবে নিয়ে নিবে। যেমন ধরো বাবার একটা বাবার 3টা ছেলে, 3 ছেলে, বাবার সম্পত্তি আছে ধরেন 15 বিঘা, তাহলে 15 বিঘা সম্পত্তি বাবা যখন জীবিত ছিলেন ওই 15 বিঘাই ছিল। বাবা যখন মারা গেলেন তখন তার উপাদান হলো 3টা। এখন 3 ছেলে বললো যে আমরা এবার জমি আলাদা করে নিব, তাহলে জমি যখন আলাদা করে নিচ্ছে তখন চিন্তা কি করবে, প্রত্যেকেই সমান নিবে, তখন কি করবে যে ওই 15 বিঘা সম্পত্তিকে আপনি কি করেন 3 দ্বারা ডিভাইডেড করে দেন, তাহলে 3 দ্বারা ডিভাইডেড করে দিলে এক একজন 5 বিঘা করে পেল, তাহলে 3 জন আলাদা আলাদা করে নিয়ে নিল। আর যখন সেটাকে আমি আলাদা করে দিলাম যার যার মতো শেষে নিয়ে নিল, কিন্তু যখন বাবা বেঁচে ছিলেন সমস্ত সমুদয় সম্পত্তি কিন্তু বাবাই দেখতেছিলেন। বিষয়টা এমনই সূচকের ক্ষেত্রে এমনই, যেমন এ বি টু দি পাওয়ার m, তাহলে এটা হলো এ টু দি পাওয়ার m বি টু দি পাওয়ার m। কিন্তু যদি এরকম থাকে এ টু দি পাওয়ার m ডিভাইডেড বাই বি, বন্ধনী নাই, তাহলে এই যে পাওয়ার m, এই mটা শুধু এর উপরে প্রযোজ্য, বির উপরে প্রযোজ্য না। ক্লিয়ার স্যার? যদি এমন বলা হয় যে ঢাকা ডিভাইডেড বাই ঢাকার আশেপাশে গাজীপুর টু দি পাওয়ার 5, তখন এটা কি হবে ঢাকার উপরেও 5 গাজীপুরের উপরে 5। তাহলে যদি আমি আলাদা করে লিখি তাহলে হবে ঢাকা টু দি পাওয়ার 5 গাজীপুর টু দি পাওয়ার 5। ক্লিয়ার স্যার? যদি আমরা এক্সাম্পল দেই, এক্সাম্পল যদি সেট করি দেখেন, এক্সাম্পল একটা এক্সাম্পল দেই 2/3 তার উপরে পাওয়ার আছে 7, তাহলে এটাকে আমরা কিভাবে লিখব, তাহলে এটাকে আমরা লিখব 2 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 7। তারপর আমরা আবার ক্যালকুলেশন করে গণিত করবো, আগে আমরা বোঝানোর জন্য এটা এতটুকু বললাম। ক্লিয়ার স্যার? আশা করি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ। নেক্সট, এইবার দেখেন পাওয়ারের উপরে পাওয়ার, পাওয়ারের উপরে পাওয়ার আছে, কি আছে, আছে এ টু দি পাওয়ার m, তার উপরে আছে n।
একটা সহজ জিনিস মনে রাখবেন যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেটাকে আমরা কি করে দিব, গুণ করে দিব। পাওয়ারের উপরে পাওয়ার, সেটা আমরা কি করব, গুণ করব। তাহলে স্যার একটু লেখেন, আপনারা একটু চেষ্টা করেন, দেখেন তাহলে এটাকে আমরা কি করতে পারি, এ টু দি পাওয়ার এম এন। স্যার এটাকে এ টু দি পাওয়ার এম এন না বলে আমি কি এ টু দি পাওয়ার এন এম বলতে পারবো না? আহা, এ টু দি পাওয়ার এন এম বলতে পারবো না? হ্যাঁ অবশ্যই পারবেন, কারণ গুণনের সময় এই যে সংখ্যা থাকে এটাকে এক্সচেঞ্জ করে বলা যায়। আমি এম এন না বলে এন এম বলবো, হবে। তাহলে কন্ডিশন কি ছিল, যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেটা কি হয়ে যায়, গুণন। আর একটা বিষয় যদি আরও আছে, যেমন এ টু দি পাওয়ার এম এন পি কিউ, আমরা যদি এটাকে ভেঙে ভেঙে করি তাহলে আমরা কি করতে পারি, এ টু দি পাওয়ার এম এন, তারপরে পাওয়ার কি আছে পি, তার উপরে পাওয়ার কি আছে কিউ। তাহলে এ টু দি পাওয়ার এম এন পি, তার উপরে পাওয়ার কি আছে কিউ। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম এন পি কিউ। ক্লিয়ার স্যার? আমরা সরাসরি এখান থেকে এখানে চলে আসবে, এত ঘটনার বিবরণ আমাদের দেওয়ার দরকার নেই। বুঝতে পারছি স্যার? সহজ, এইগুলো নিয়ে এত টেনশন করার কিছু নেই। এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল বুঝতে আরও সুবিধা হবে। যদি আমাদের বলা হয় 5 কিউব তার উপরে 2, তাহলে এটাকে আমরা লিখবো হলো 5 কিউব গুণন কত 2, তাহলে এটা কত হবে 5 টু দি পাওয়ার 6। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন স্যার। সহজ আছে, সব কিছু নিয়ে সহজ। যেমন এই 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 একটা আমরা রুট সমান কি জানি, রুট এটা সমান কত, হাফ। আমরা এটা জানি না স্যার, যদি কোনো কিছুর উপরে রুট থাকে তার মানটা কত হয়, হাফ। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে যেটা থাকবে এটাকে আমরা লিখতে পারবো, এটা একদম চোখ বন্ধ করে এখানে গিয়ে 1/m, এটা যা থাকবে এটার 1 এর নিচে সেটা কি হয়ে যাবে, ডিভাইডেড হয়ে যাবে। যদি আমরা এক্সাম্পল দেই, যেমন এ রুট অফ ঘনমূল এখানে গিয়েছে গরু, তাহলে এটাকে আমরা কি বলবো, 1/a টু দি পাওয়ার গরু। আবার যদি এটাকে আমরা বলি ঢাকা, তাহলে আমরা কি বলবো, এ 1/a টু দি পাওয়ার ঢাকা। ক্লিয়ার? আবার অনেক সময় একটু একটু চেঞ্জ আসে, যেমন ভিতরে আছে এ স্কোয়ার ঘনমূলক, এইখানে আছে কিউব। তাহলে স্যার এইখানে তো আমার স্কোয়ার আছে, তাহলে এবার আমি কী করবো স্যার, ভয়ের কোনো কারণ নাই। এইখানে খুব লক্ষণীয় একটা বিষয় হলো, যেটা থাকবে ভিতরে পাওয়ার যেটা থাকবে সেটা তো থাকবেই, তাহলে সেটাকে আমরা লিখবো কি, এ স্কোয়ার লিখলাম। এর উপরে স্যার আবার আপনি এটা করে দেন কিউব। এইবার এটাকে আপনি যদি করেন তাহলে কত হবে, এইবারে আর একটা সূত্র প্রযোজ্য হয়েছে, কি প্রযোজ্য স্যার, এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন, পাওয়ারের উপরে পাওয়ার, পাওয়ারের উপরে পাওয়ার, যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে সেটাকে আমরা কি করবো স্যার, গুণ। কিছুক্ষণ আগে তো করালাম, তাহলে এ টু দি পাওয়ার এম এন, তাহলে এটাকে আমরা কি করতে পারি, যদি গুণ করি তাহলে 2/3। ক্লিয়ার স্যার? বোঝাতে পারছি? ইনশাল্লাহ সব সহজ স্যার, টেনশন নেওয়ার কিছু নাই, যা আছে সব সহজ। হ্যাঁ, এইখানে একটা কন্ডিশন দেওয়া আছে, এ 0 সমান হতে পারবে না, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত হবে, 1। আর এটা হবে হলো বাস্তব সংখ্যা। এই আরটা কি, বাস্তব সংখ্যার উপাদান। আমি বলছিলাম আর বাস্তব সংখ্যা হলে সেক্ষেত্রে কি হতে পারবে, আর ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তারপরে ধনাত্মক ভগ্নাংশ, ঋণাত্মক ভগ্নাংশ আর হতে পারবে। তাহলে এই সবগুলোর উপাদানকে এলিমেন্টস অফ এ।
তাহলে এই আর হবে হলো সেই ক্ষেত্রে, এজন্য আরকে আমরা কি বলি, বাস্তব সংখ্যা। এবার যদি কোনো কিছুর পাওয়ার 0 থাকে তাহলে সেটা কি হবে 1, তাহলে 0 টু দি পাওয়ার 0 এইটা সমান যদি আবার আপনি 1 লেখেন তাহলে কিন্তু এটা কাটা, কারণ 0 টু দি পাওয়ার 1 কখনোই হতে পারে না, এদের শর্ত আছে, এ কখনোই কি হতে পারবে না, ভিত্তি কখনো 0 হতে পারবে না, ভিত্তি যদি 0 হয় তাহলে সেটা হবে না। আর সহজ হিসাব, এর মান অবশ্যই কি হতে হবে 0 থেকে বড়, সেটা কত বড় সেটা আমরা জানি না, সেটা এই 4টা কন্ডিশন হতে পারে, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক ভগ্নাংশ সংখ্যা, ঋণাত্মক ভগ্নাংশ সংখ্যা। ক্লিয়ার স্যার? আচ্ছা, যদি আমরা এক্সাম্পল দিই, এক্সাম্পল যদি আমরা সেট করি, দেখেন যদি বলা হয় 5 টু দি পাওয়ার 0 এটা সমান কত মান, কোনো কিছুর মাথার উপরে যদি 0 দেয়া থাকে, ধরেন আপনার মাথার উপরে 0, তাহলে আপনার ভ্যালু কত 1, আমার মাথার উপরে 0 দেওয়া আছে, তাহলে আমার ভ্যালু কত 1। যদি বলা হয় ঢাকার উপরে ভ্যালু 0, তাহলে এটার মান কত 1। বাংলাদেশ এর উপরে 0, তাহলে এটার মান কত 1। তাহলে কোনো কিছুর উপরে যদি 0 থাকে তাহলে তার মান হবে 1। যদি আমরা গণিতে বলি 2 টু দি পাওয়ার 0, তাহলে এটা হবে 1। 5 টু দি পাওয়ার 0 এটার মান হবে 1। ক্লিয়ার স্যার? ইনশাআল্লাহ। নেক্সট বলা হয়েছে a ইনভার্স 1 যদি হয় আর এ হবে হলো বাস্তব সংখ্যার, এটা মনে রাখবেন, এ সবসময় কি হবে বাস্তব সংখ্যার উপাদান হবে, এই ক্ষেত্রে এটা কখনোই কি হতে পারবে না 0 টু 0 সমান, অর্থাৎ 0 ইনভার্স 1 এরকম হতে পারবে না, 0 ইনভার্স 5 এরকম হতে পারবে না। তাহলে এটা কি হবে, যদি a ইনভার্স 1 হয় তাহলে এটা হবে 1/, এই সূচক করানোর সময় আমি একটা এক্সাম্পল আপনাদের দিয়েছিলাম যে a প্লাস 1 ইনভার্স, যখন আমরা আগে মান নির্ণয় করতাম এরকম দেওয়া থাকতো ইকুয়াল টু 5 হলে এর মান নির্ণয় করো, এরকম ছিল না স্যার? এইটার মানে কত, এটার মানে হলো a প্লাস a ইনভার্স মানে 1/a। আসলে এটা কোত্থেকে ওনারা পেয়েছিলেন, কোত্থেকে পেয়েছিলেন স্যার? সূচক থেকে, এটা সূচকের একটা কন্ডিশন। আচ্ছা, যদি সেটাকে আমরা বলি a ইনভার্স 1 তাহলে এটা হবে 1/a। যদি বলা হয় a ইনভার্স 5 তাহলে এটা কি হবে 1/a টু দি পাওয়ার 5। ক্লিয়ার স্যার? যদি বলা হয় a ইনভার্স গরু তাহলে হবে 1/a টু দি পাওয়ার গরু। ক্লিয়ার? বুঝতে পারছি? সহজ স্যার, এগুলো আপনারা আস্তে 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 আরও বেশি অ্যাডভান্স হয়ে যাবেন ইনশাল্লাহ। নেক্সট দেখেন, এইটা নিয়ে এবার আপনাদের সাথে আমরা একটু কথা বলি। এখানে একটা কন্ডিশন কি দিছে, যদি x এর মান 0 সমান না হয় আর 0 থেকে a এর মান বড়, 0 থেকে b এর মান বড় হয়, তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x হয়, তবে a ইকুয়াল টু কি হবে b। অর্থাৎ ভিত্তির উপরে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা যদি সিমিলার হয় তাহলে ওই পাওয়ার বাদ যাবে। বিষয়টা কি স্যার? একটু জটিল মনে হয় না? জটিল না স্যার, এটা খুব সহজ। বিষয়টা কি আমরা একটু ক্লিয়ার করি। আমরা বললাম যে a টু দি পাওয়ার 5 ইকুয়াল টু b টু দি পাওয়ার 5। স্যার কন্ডিশনগুলো মনে রাখবেন, a এবং b, অর্থাৎ a এবং b যে নিব সেটা অবশ্যই কি হবে 0 থেকে বড় হতে হবে, মানে 1 2 3 4 5 6 তারপরে ইনফিনিটি যা হয় হোক, কিন্তু সেটা কি হতে পারবে না, কখনোই 0 হতে পারবে না, সেটা 0 থেকে বড় হতে হবে। আচ্ছা, বলা আছে a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 5, যদি এরকম হয় তাহলে কি হবে, তাহলে এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা কি সিমিলার, পাওয়ারটা সেম হলে, উভয় ক্ষেত্রে সেম হলে পাওয়ারটা থাকবে না, শুধু ভিত্তিটা থেকে যাবে, তখন a ইকুয়াল টু b আমরা লিখতে পারি। আরো এক্সাম্পল দেই, যেমন আপনারা আমার সাথে একটু লিখতে থাকেন, আপনারাও আপনাদের মতো লিখেন, যে নিজেদের মতো এক্সাম্পল সেট করে, যাতে বুঝতে আরো বেশি সুবিধা হয়। যদি আমরা লিখতে পারি যে p টু দি পাওয়ার
3 ইকুয়াল টু কিউ টু দি পাওয়ার 3। তাহলে পি এর উপরেও পাওয়ার 3, কিউ এর উপরেও পাওয়ার 3। আমার কন্ডিশন কি বলা আছে যে ভিত্তি আলাদা হবে, পাওয়ার যদি সেম হয়, এই পাওয়ারটা কি আছে, পাওয়ার সেম আছে। পাওয়ার সেম হলে সেক্ষেত্রে আমরা কি করব, পাওয়ারটা বাদ দিয়ে দিব, দিয়ে ভিত্তিটা রেখে দেবো। তাহলে পি ইজ ইকুয়াল টু কত, কিউ। ক্লিয়ার? আবার ধরেন এম এর পাওয়ার দেয়া আছে 8, এন এর পাওয়ার দেয়া আছে 8, তাহলে আমার পাওয়ার সেম। তাহলে এবার আমরা কি করব, ভিত্তিটা লিখে দেবো, এম ইকুয়াল টু এন। ক্লিয়ার? বুঝতে পারছি? ইনশাআল্লাহ আপনারা সবাই বুঝতে পারছেন। এর আগেরটাতে আমরা কি বললাম, যে আমার ভিত্তি আলাদা, পাওয়ার এক, সেক্ষেত্রে আমরা কি করছি, পাওয়ার বাদ দিয়ে ভিত্তিটা লিখছি। এইবার দেখেন আমার কন্ডিশনটা কি আছে, পাওয়ার ভিত্তি সেম আছে, ভিত্তিটা কি আছে, সেম আছে, পাওয়ার আলাদা আছে, পাওয়ার আলাদা আছে। সেই ক্ষেত্রে আমার কি হবে, ভিত্তি বাদ যাবে, পাওয়ারটা থেকে যাবে। এক্সাম্পল যদি দিই, এক্সাম্পল ধরেন এ টু দি পাওয়ার এক্স আর এ টু দি পাওয়ার 2x প্লাস 1 এরকম আছে। তখন আমার কি হবে, ভিত্তি মিল আছে কিন্তু পাওয়ার আলাদা আছে, তাহলে আমার ভিত্তি বাদ। তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো x ইকুয়াল টু 2x প্লাস 1। এরকম গণিত আমাদের অনেক আসে করতে গেলে, অনেক, এবং আসবেই। এই টাইপ অফ ম্যাথ আপনাদের আসবেই, সূচকের ক্ষেত্রে, লগের ক্ষেত্রে। আমাদের লগের একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, সেই আপনার ইসের উপরে কি বলে, লগের সূত্রের উপরে কিভাবে আসছে, কেন আসছে, সেটা দেখে নেবেন। সেটা দেখলে আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। আর আপনাদের যদি নতুন কারিকুলামের যে শুরু হয়েছে, এই নতুন কারিকুলামের যাবতীয় ম্যাথ আপনি ফার্স্ট টিউটোরিয়ালে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আস্তে 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 সেগুলো পেয়ে যাবেন, আপনাদের জন্য প্রস্তুত করা আছে ইনশাল্লাহ। তো এই টাইপ অফ ম্যাথ আপনাদের সবচাইতে বেশি কাজে লাগবে, এবং এগুলো আসেই ইনশাল্লাহ। তাহলে এগুলো নিয়ে যদি আমরা কথা বলি, আগেরবার কি বলছিলাম, যদি আমার ভিত্তি সেম থাকে, ভিত্তি আলাদা থাকে, পাওয়ার সেম থাকে, তাহলে আমরা কি করি, আগেরটা দেখেন, আগে আমার কি ছিল, ভিত্তি আলাদা ছিল, পাওয়ার সেম ছিল, তখন আমরা কি করেছি, পাওয়ার বাদ দিয়ে দিছি, রেখে দিছি, ভিত্তি রেখে দিছি। এইটাতে কি আছে, এইটাতে আমার ভিত্তি সেম আছে, পাওয়ার আলাদা আছে, ভিত্তি বাদ দিয়ে পাওয়ার রেখে দিছি। এই টাইপ অফ ম্যাথ আমাদের অহরহ আসে। যদি এরকম আরও এক্সাম্পল দিই, যেমন বলা আছে পি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু পি টু দি পাওয়ার 2x প্লাস 8, তাহলে আমার ভিত্তি সিমিলার আছে, ভিত্তিটাকে কি করব, বাদ দিয়ে দিব। তাহলে এটা সমান কত হবে, 4 ইকুয়াল টু 2x প্লাস 8। ক্লিয়ার স্যার? বোঝাতে পারছি? এই হলো কন্ডিশন। এটা আরও অনেকভাবে, যেমন আমরা যদি বলি এ টু দি পাওয়ার m ইকুয়াল টু এ টু দি পাওয়ার n, তাহলে আমার ভিত্তি মিল আছে, তাহলে m ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, n। বুঝতে পারছেন স্যার? দেখে আরও কিছু আছে কিনা আপনাদের জন্য? না, আর নাই। আপনাদের যে ক্লাসগুলো নেওয়া হয় ইনশাল্লাহ আপনাদের আশা করি আর নবম দশম শ্রেণীর বেসিক নিয়ে টেনশন করা লাগবে না। যেগুলো আছে এইগুলো যদি আপনারা নিয়মিত খুব মনোযোগ সহকারে করেন, ইনশাল্লাহ আপনারা খুব ভালো কিছু করতে পারবেন। আর একটা বিষয় হলো, আপনারা প্র্যাকটিসের উপরে থাকবেন। প্র্যাকটিস করলে সেটা হয় কি, আপনাদের জন্য আরও অনেক বেশি সহজ হয়ে যায়। তাই আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আপনাদের সাথে আবার আমি হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার জন্যও দোয়া করবেন, আমাদের ফাহাদ স্যারের জন্যও দোয়া করবেন ইনশাল্লাহ। আসি, সালামু আলাইকুম।